মাই নেম ইজ ববি। ওইসব দিয়ে ছোট লোকদের ঘৃণা করাই আমার একমাত্র হবি। যেমন করে হোক কোনো ডাক্তারকে রাজি করে রক্ত পরীক্ষা করা, কিন্তু কোনো কিন্তু নয়। যত টাকা লাগে আমি দেবো, তবু ওই ছোট লোক হকার উল্লাসের বোনকে এ খেলায় আমি জিততে দেবো না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার আভিজাত্য, আমার বংশমর্যাদা নিয়ে উল্লাস হাসছে, না, ওকে আমি হাসতে দেবো না। ওই গলায় টিপে স্তব্ধ করে দিতে হবে ওই ছোট লোক হকারের বিজয়ীর হাসি। কোনো চিন্তা করবেন না স্যার, ওই ছোট লোক মেয়েটাকে যদি আমি গ্রাম ছাড়া করতে না পারি, তবে বৃথায় আমার নাম রজত রায়। সামান্য সুন্দরী মেয়েটা, এই গরিবের বোন বাবু। এ তুই আপনি বড় দাই থেকে পল্লব আমাকে উদ্ধার করেছে। সেই জন্য শুধু পল্লবের কাছে নয়, আপনার কাছেও আমি চিরকৃতজ্ঞ। আমি চিরকৃতজ্ঞ বাবু। এই যায় বোনকে নতুন বাড়িতে, শ্বশুর বাড়িতে রাখতে, তাই আরো দু চারজন আসছে আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি মানুষ নন বাবু, আপনি দেবতা, আপনি গরিবের দেবতা। আমার হয়ে চাঁদ ধরতে যাওয়ার ফল কি হয় জানিস কেন? তোর মতো একটা চায়ের হকারের সাহস হয় কি করে পল্লবের সঙ্গে তোর বোনের বিয়ে দিতে? সব দিয়ে তোর পেটের চামড়া তুলে নেবো জানো। এই কে আছি? এই জানুর থেকে বেঁধে ফেল। ওই কেন কেন বাবু, আপনার অনুমতি না নেওয়ার জন্য আমাকে আপনার ক্ষমা করে দিন বাবু। আমাকে মানো, তবু আমার দুঃখিনী বোনকে আপনার বাড়িতে একটু স্থান দিন বাবু। কারণ ও যে ভালোবাসার বড় কাঙ্গাল, ও যে সুখের ভিখারি বাবু। তোর হাতে ওটা কি মিষ্টি? মিষ্টি খায় বড় লোকের বাড়িতে কুটুম মিষ্টি করতেছিস? তোর দেশটি আমার বাড়ি ছিটা করে দিতে কথা কুকুরে অসাধু বড় লোক, ওঠো উল্লাস দাও, ওঠো। তেলে আর জলে যেমন মেশে না, এই দুনিয়ার গরিবের তেমন আত্মীয়তা হয় না রাম ভাই। এই গুন্ডাটাই জোর করে পল্লব বাবুর সাথে বিয়ে দিয়েছে স্যার। এই সোনা মুখের নির্যাতিত অবহেলিত মানুষের রাম পরশুরাম ভোজ খেতে আমি আসিনি। এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আঁখি পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে। কিন্তু এখানে এসে দেখলাম গরিবের ওপর বড়লোকের অত্যাচার, দেখলাম সাধুর মুখোশে অসাধু বড়লোক। আমি পুলিশে দেবো। আমরা চলে যাচ্ছি। আর কোনদিন আমরা ধনীর দুয়ারে আসবো না বাবু মশাই। আর কোনদিন মিথ্যে ভালোবাসার ভাষা আমরা পা দেবো না বাবু। শুধু একটা অনুরোধ, আখিকে আমার মতো দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেবেন না। মা বাবা বোন আমার কেঁদে কেঁদে রইলে চোখের জলে বুক ভাসাবে। চলো তোমার ভাই এই ধনির পাশানে হৃদয় ভাই
পরশুরাম চলো। নাই বা পেলাম আখিকে দেখতে, নাই বা পেলাম মনকে আশীর্বাদ দিতে। শুধু করতে গেলে ভগবানের কাছে কায়মন নিষ্কমনে একটা কথাই মনে রাখি, আমি প্রার্থনা করি আমার যেন যেন সুস্থ থাকে, স্বামী সিঁদুর শাখা নিয়েছে যেন সে যেন সুন্দর বাড়িতে বেঁচে থাকতে পারে। আজ চলি শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, তবে ভালো করেছে দেখো এই দুনিয়ার আকাশে উঠেছে গরিব খেটে খাওয়া মানুষের বিপ্লবের ঝড়। আর ওই বিপ্লবের ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমাদের এই সাত মহলাই মারা। অহংকারে আভিজাত্যের অহংকারে হাজাকে কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিলে একদিন সেই নির্যাতিত মানুষের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, তুমি মানুষ, তুমি সুখী, তুমি সত্যের শ্রী, তুমি সত্যের শ্রী। সত্যিই শ্রী। ওই ছোট লোকটা আমাকে ভয় দেখিয়ে হারামজাদা জানি না অভিমন্যবনের ব্লুপ্রিন্টটা অনেক আগেই তৈরি হয়ে গেছে। সুন্দরী আঁখিকে না পাওয়ার আক্রোশে এই রজত রায় অনেক অনেক নিচে নেমে যাবে। সেদিনের সেই অপমানের বদলা নিতে মারাত্মক কাল বেঁধে আর পতিতার পরিচয়ে গ্রাম থেকে উৎখাত করব। আর গ্রামের লোকেরা আঁখিকে ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে আর বলবে পতিতা যৌনকর্মী আঁখি। আমাকে ফাঁকি দিয়ে ওই বারণটাকে নিয়ে সুখে সংসার রচনা করতে চাও। তুমি একটা একটা করে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আর শেষ সম্বল বলতে ওই বীজে হার গাছা। না, চাবুকের ভয় দেখিয়ে তুমি ওই হার কেড়ে নিতে পারবে না, কারণ আমার বাবার না। এই সোনাকে বোলাতে পারবে না। দাও, চলতি দাও পাইতিস হার। সালারা আমাকে ভেবেছি দেখলু পাটি, আর জোয়ার করে ওই হেরে গেছে সমস্ত টাকা তুলে নেবো, নইলে শুনতেই পারলে গেছে আমার মান থাকবে না। মন জুয়া আর ওই নোংরা মেয়ের পিছনে ছুটে কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? ওই বোঝা আমি তোমাকে দেবো না। হার কাছে তুমি দেবে কিনা আমি জানতে চাই। আর আমার কাছে নেই, তুমি কার কাছে আছে? অসুর ঠাকুরের কাছে আছে। চক্র হারাম জানে। ওই সব ছেলে বড় আমার জানা আছে, বাড়ির বইয়ের হার জমা আছে, হসপিটাল করে গেছে। আহ! চমৎকার। তুমি বিশ্বাস করো? না, আজ পর্যন্ত তোমার মতো আমি বিশ্বাস করলাম। আমি জানি তুমি এই হার কাছে লুকিয়ে গেছো। দাও, দিয়ে দাও। সোজা কথায় কাজ না হলে চাকরি পেটে চাপড়ে তুলে দেবো। নতুন করে আর চাবুকের ভয় দেখিও না, কারণ দিনের পর দিন তোমার ওই চাবুকের আঘাতে আমার সাথে কাল ছিটে দাগ পড়ে গেছে। আই আজ যদি তোমার মারতে ইচ্ছে করে মারো, তবু বলছি তো ওই হার আমার কাছে নেই। করবে ওদের নিশায় বদ্ধ হয়ে এ তুমি কোথায় চলেছো? ওই নরকের সিঁড়ি বেয়ে ওখানে মৃত্যুর কবরে ছুটে চলেছো। ওগো ওগো, তুমি ফিরে এসো। সে কবরে তোমার বাপরে মেলে পড়তে চায়। তাকে ওখানে অন্ধকার থেকে দিও না। ওগো, তুমি ঢাকা দিও না। সরে যাও রামজানে। তোর মতো বাইরের মেয়ের পর্যন্ত শাস্তি আমাকে হাত তুলে হয়েছিস। দাদা ওরে বাঁদর, সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর
আসনে বসিয়ে তার গায়ে হাত তুললে তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেবো জানোয়া। তুই কি করবি? হ্যাঁ হ্যাঁ তাই দাদা বলে মানবি না তো। হ্যাঁ তাই বিলাস, এখনো যদি সাবধান না হয়ে জানোয়ারের মতো ব্যবহার করিস, কি করবে? কি করবে? তুমি মারবে নাকি? হ্যাঁ মারবো, মারবো, তোকে আমি মারবো। এই চাবুককে তুই অসহায় মেয়েটাকে দিনের পর দিন ক্ষত চিহ্ন রেখে দিয়েছিস। যে চাবুক দিয়ে তুই ঘরের লক্ষ্মীকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে তোর মনিকার পুজো করিস, সেই চাবুকটা তোর মতো পাষণ্ডের পিঠে বসিয়ে দিতে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি যে চাবিকার জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। আমার মা বাবা মারা যাবার পর তোদের দুটোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি বোনের বিয়ে দিয়েছি। তাই তো তোর সমস্ত অত্যাচার স্বেচ্ছাচার আমি নীরবে মুখ বুঝে সহ্য করে আছি। আজ দাদা তুই কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাইছি ভাই? অন্ধকার থেকে আলোয় ফিরে আয়, অন্ধকার থেকে আলোয় ফিরে আয়। একটা রেলের হকা আমাকে জ্ঞান দেবে আর আমি তো শুনবো। ভাবলে কি করে? আর গাছটা কার কাছে আছে? তাই বলো। যার কাছে থাক, ওই হার কাছে তুই পাবি না। পাবো না? না পাবি না। ওই হার কাছাটা তোর নয়। বিবেক কাকা ওই হার কাছাটা তার মেয়েকে দিয়ে মা লক্ষ্মীকে এই বাড়িতে নিয়ে এসেছে। লক্ষ্মী, লক্ষ্মী তাহলে নারায়ণটা কে? এ তুমি কি বলছো? এই সময় আলাদা আপনার যা বলে কি বলে? ওই বিলাসের ভাসুরের সঙ্গে অবৈধ প্রেমে। এই তো মন পেয়ে গেছি। যাই, আবার ঢুকো দান ধরে আমার হেরে যাওয়ার সমস্ত টাকা তুলে নি আর সুন্দরী কয়ের কাছে সুন্দরী কয়ের উপর অহংকারের উপর জবাব দিয়ে আসি। ভগবান, নিজের স্বামীর মুখে আমার নাম বাসনের আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? কেন আমার মৃত্যু হলো না বাবা? কেন কেন সে মুখে অপাপ কথা উচ্চারণ করলো, সেই পাপের মুখটা আমি ভেঙে দিতে পারলাম না। ওরে ওরে হতভাগী, অবুঝ শিশু বাপকে লাথি মারে। বাপ কি পারে রে? বাপের মুখে লাথি মারতে পারে না, বোন পারে না। স্বামীর দেওয়া কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বৌমা, আমি কোথায় যাব? কার কাছে যাব? বৌমা, মহাভারতের মহাপুরুষ ভীষ্মকেও কলঙ্কের বসরা মাথায় দিতে হয়েছিল। বৌমা, বৌমা, আমি তো সামান্য রেলের হকার। বৌমা, দেখবে বৌমা, ঠিক দুদিন পরে ঠিক বিলাস দেখবে দুদিন পরে ঠিক ফিরে আসবে। তাকে ফিরে আসতেই হবে। হারিয়ে গেছে। কারণ ও যে আমার ভাই। অনেক কষ্ট করে জানো ওকে আমি লেখাপড়া শিখিয়েছি।
বড় করেছি, মানুষ করেছি, কিন্তু দাদা ওকে ওকে অন্ধকার থেকে যেমন করে হোক আলোয় ফেরাতে হবে, আলোয় ফেরাতে হবে। বহু সাধনার ফলে দেবতার মতন ভাষণ পেয়েছি, পেয়েছি, কিন্তু আমার এমনই মন্দ কপাল, সংসার নিয়েও স্বামী পেল না। আপনার ওই স্বর্ণচরা ভাইয়ের কথা আপনি কিছু মনে করবেন না। আমার স্বামী আমার মাথায় যতই কলঙ্কের বোঝা চাপিয়ে দিক না কেন, আমি জানবো আপনি আমার দাদা, গুরুজন, ওই হতভাগী কুমারী, আপনার ছোট বোন। না, না বলবা, না বলবা। আমার কারোর উপর কোনো অভিমান নেই, আমার কোনো রাগ নেই। আমার কি রাগ করলে সাজে গো, রাগ করলে সাজে না। আমি যে সংসারের বড় হওয়ার যে বড় জানা, ওরে প্রকষ্ট রেল গাড়িতে হঠাৎ করে ভয়ার ভঙ্গে মানুষ করেছি, নিজে না খেয়ে হাত পেটা থেকে ওদের আমি খাইয়েছি, নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে সুখের সংসার করেছি। তাই তো ছোট ভাইয়ের কথায় আমি রাগ করতে পারি না। হ্যাঁ, বিলাসকে বোঝাতে হবে, ওরে কাঞ্চন ফেলে ছোট কাজকে তুই, ছোট কাজের মধ্যে তুই ছুটে যাস না। ঘরের লক্ষ্মীকে পায়ে ফেলে তুই অলক্ষ্মীর পুজো করিস না। এই প্রকার দাদাকে তুই যত পারিস দুঃখ দে, তবে তোরা দুজনে একে অপরের ভালোবেসে গড়ে তোল তুই সুখের স্বর্গ, সুখের সংসার। সংসার যদি স্বর্গ হয় তাহলে সেই স্বর্গ হতে আমার বিদায় দাদা। আমাকে ওরা পাঠিয়ে দিলেন না। কেন আছি, কেন ওই শাসনটা মানুষ নয় গো, ওরা শুধু টাকাই ছিল, মানুষ ছিল গো, মানুষ। দুঃখীরা, আমি কিছুই তো বুঝতে পারছি না। আমার জীবন আকাশে নেমে এসেছে বিচ্ছেদের আঘাত, আর তোমার মাথায় পড়েছে বিনা মেঘে দুঃখ। ওরা যে বৌদি বাড়ি থেকে তাইলে দিয়েছে গো, বৌদি রক্ত পরীক্ষায় নাকি ধরা পড়েছে, মারাত্মক লাল ব্যাধি এনেছে গো। আর এই ব্যাধির বিষ নাকি বাতাসে ছড়ায়। হতে পারে না। ওই ছোঁয়া লাগলে কারো নিস্তার নেই, কেউ কথা বলে না, যেতেও দেয় না। পোশাক কুকুর তবু যত্ন পায়, এই বহুদিন আমি আর গদিমণি তাও পাই না গো। ডাক্তার তার জবাব দিয়ে হ্যাঁ, কি বলেছে ডাক্তার? বাবু বললো, যাও ওকে লাথি মেরে বাড়ি থেকে দূর করে দিই। দুঃখীরা, কেউ ছুটে চায়নি গো, কেউ ছুটে চায়নি। কোনো ডাক্তারও দেখতে চাইছে না। তাই ভাবুন, আমি তো চাকর, সবাই ওই রোগের ভয়ে পালিয়ে গেলেও আমার তো মরার কোনো ভয় নেই। ভাবলাম যাদের ভুল তাদের ঘরে দিয়ে আসি, আর কিছু না হোক বদিমণি দুটো খেতে তো পাবে। দাদা বাবু
বাড়িতে নেই, ব্যবসার কাজে নাকি বাইরে গেছে। এই একটা মাস আমার এই বুড়িকে খালে ব্যাংক করে খালে রেখে সব চা দিয়েছে। ও সব অত্যাচার সহ্য করেছে। আমি চাকর, তাই চোখে দেখো কোনো প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। আর তুমি আসবে না দুঃখিনা? আসবো গো বৌদিমণি, আসবো, নিশ্চয়ই আসবো। আর ওই দাদা বাবুকেও নিয়ে আসবো। রামচন্দ্রের আদেশে আমার সীতামাকে বনবাসে দিয়ে এসেছিল তারই ভাই লক্ষ্মণ। আর আজ এই দুঃখীরা আমার বৌদিমণিকে বনবাসে নিয়ে গেল। এর জন্য তুমি আমাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করো। আমি চলে আসি বৌদিমণি, ভালো থেকো, ভালো থেকো। এটা আমার ভোলা যায় না ভাই। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই কাল রাতে রাতে আমি কোথায় যাব? কার কাছে যাব? মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই। কে বলেছে? ঠিক আছে, মনে রাখতে মানা। বৌদি, এমনি করে যে তোর কপালে পড়বে তা কে জানতো? তোমরা বিশ্বাস করো, আমি একেবারে সুস্থ আছি। আমি সবার কাছে অনুরোধ করি, আমার কথা কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। ভেঙে গেল ভেঙে গেল আমার স্বপ্ন। ওগো, ওগো ঈশ্বর ভগবান, উত্তর দাও। কেন কেন এমনি করে মুছে গেল আমার আমার মনের স্মৃতির সিঁদুর? কেন কেন কেন? দুটি ভাগ হয়ে মিশে গেল মোরা। একটি নদী দুটি ভাগ হয়ে মিশে গেল মোরা। একটি মিশেছে গঙ্গার জলে, আরেকটি মিশে যমুনা। একটি নদী মিশে পাষাণ বিধাতা এই কি কবিতা? পাষাণ বিধাতা এই কি কবিতা? সুখ শান্তি একটি নদী মিশে গেল দুঃখ করো না লাস ভাই, দুঃখ করো না, ভেঙে পড়ো না। জীবনে সুখ যেমন আছে দুঃখও তেমনি আছে। এই সুখ দুঃখের মাঝে ওই সমস্ত শয়তান সমাজপতিদের তুমি বুঝিয়ে দাও, আমরা গরিব হতে পারি কিন্তু মানুষ। আমরা গরিব,
কিন্তু মানুষ এই জয়ই তাই এই দুঃখের সাগর আমাকে যেমন করে হোক পার হতে হবে। মিথ্যাকে জয় করে আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এই উল্লাস বেঁচে থাকতে আমার মনকে কিছুতেই আমি তার সিঁদির সিঁদুর উজ্জ্বল সিঁদুরটা আমি যেতে দেব না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে আমরা সবাই জন্মেছি, তাই তো এই পুরুষ নিহিত সমাজে আজও নারীরা পুরুষের হাতে ঠান্ডা। তাই সবার থেকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেও এই গৌরবী ফাউন্ডেশন নয়, বন্ধু হিসেবে থেকে কাছে দিল ভগবান। সুখ দিও কেন তুই আমাকে দুঃখের সাগরে ভাসালে? কেন আখির হৃদয়, আখির মন কেন তুমি ভেঙে দিলে? আমি কেমন করে বললাম জানো? কেন তুমি দুঃখের বেদনা ভেঙে দিলে? বলো যদি আমাকে ভুল বুঝে, যদি ভুলে যান আখিকে, সেই বেদনা বিদুর যন্ত্রণা নিয়ে আমি কেমন করে বাঁচবো? কেমন করে বাঁচবো? না না, বলো আমাকে ভুলতে পারে না, সে আমাকে কখনো ভুলতে পারে না। এসো ভাই, ঘরে এসো। বলো না, কত বিখ্যাত করে যেন ভাঙা বুকটাকে। এসো ঘরে এসো। হিমালয়, উচ্চতার সীমা নেই। আর সেখানে ওঠা সবটা যেন ভুলে যেতে হবে তোমার। ঘরে। বলা যায় না, কিছুতেই বলা যায় না। ওর ওই দীঘল হরিণী চোখ আর মিষ্টি হাসির দুষ্ট ইশারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘাটে চার ফেলবো যা, মনে হয় চারে মাছ লাগবে। বলছে তুমি গোবিন্দ বাবু। হাতনাটা বড় কর, মনে হয় ছিপ ফেললেই ঠোকরাবে। মারো খিচ। উঠে আসবে উচ্চ কন্যা। দেখ, দেখ বোঝা, ওই দিঘির জলে কেমন সাঁতার কাটছে, উঠছে আর উঠছে, উঠছে আর উঠছে। ওই মাছটাকে আমায় গেতে তুলতেই হবে বোঝা। আরে 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 তবে মাঝি বাবু, বাবু মনে হয় খুব গিলেছে। ওই যে শাড়িতে জলের কলসি নিয়ে এইদিকে এগিয়ে আসছে। ওর ওই জলে ভেজা দেবকান্তি যৌবন আমাকে পাগল করেছে বোঝা। যেমন করে হোক ওই মৎস্য কন্যাকে আমার চাই। বাবু তবে কিনা মনে হয় রেগে মেগে এইদিকে তেড়ে আসছে। থাকলে খুব ভালো লাগে রে বোঝা, ভারী ভালো লাগে। আপনার ভালো লাগলো, আমার কিন্তু ভালো লাগে না। হ্যাঁ? আমাকে কিছু বলছো? নেতা, মেয়েরা পুকুর ঘাটে স্নান করছে আর আপনি ছিপ ফেলার অজুহাতে মেয়েদের সরে গেছেন। এই যা বলেছো মাইরি, তুই আজে বাজে কথা বলছে। আজে বাজে নয়, সবই যা বলছি কাজে। যদি প্রাণের মেয়ে থাকে তাহলে এই মুহূর্তে স্টেশন ত্যাগ করুন। নইলে
তোমার স্বামীর নাম কি? বিলাস বিলাস মন্ডল। আরে বিলাস, তুই চিনতে পারছিস? চিনতে পারছিস? আরে এই কথা বলে আমাকে লজ্জা দিস না ভাই। ছোটবেলার সেই বন্ধুত্ব কি ভোলা যায়? বল, কেমন আছিস? ভালো নয় রে, এই পথকালে পাড়াগাড়ি পড়ে থেকে লাইফ স্পয়েল হয়ে গেল। ও ডোন্ট ওয়ারি, এই রজত রায়ের সঙ্গে তোর যখন পরিচয় হয়েছে, তোর আর কোনো চিন্তা নেই। এই অবস্থায় পড়ে থেকে আমি তোর লাইফটাকে নষ্ট হতে দেব না। কিন্তু এই মেয়েটি আমার স্ত্রী করবি করবি, ইনি আমার বন্ধু রজত রায়। আগে সেই পরিচয় পেয়ে তার মানে যেহেতু তোমার বন্ধু নিশ্চয়ই তোমার মতন এই চরিত্রবান। বিরাট কারবার, বাড়ি গাড়ি অভাব নেই। আমার সঞ্চয় সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য একজন যোগ্য ম্যানেজার খুঁজছি। তুই যদি রাজি থাকিস। আমি রাজি আছি দাদা। চাকরি আমার খুব প্রয়োজন। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমি চাই প্রভাব প্রতিপত্তি, টাকা আর অনেক টাকা। ওয়েল, তাহলে কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নে। ম্যানেজারের চেয়ারটা তোর জন্য ফাঁকা থাকবে। করবি শুনে তো, রজতের জন্য আমাদের ভাগ হয়ে ফিরে যাচ্ছে। তুমি যাও, রজতের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে যাকে আর সজল উপকার বন্ধু মনে করছো, সে কতটা বন্ধু আর কতটা শত্রু আজ সে বিচার করতে পারে না। আর এই ভুলের জন্য একদিন অনুতাপের আগুনে পুড়ে ছাই হতে হবে, ছাই হতে হবে। তোর ওয়াইফের কথাগুলো কেমন জানো? ওই কথাগুলো কিছু মনে করিস না রজত। ওই গ্রামের অল্প শিক্ষিত মেয়ে, ওই হাই সেকেন্ডারি আজব পাইতে কিছুই জানে না। জানতে হবে বিলাস, জানতে হবে। ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব কিছুই জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই অজপাড়ায় পড়ে থাকে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে পারবো না। আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। আমার দুঃখের কারণ রাখছি, অন্ধকারে ঘুচে দিয়ে আবার আমার সুখের সূর্য উঠবে। দুঃখের অমানুষা ভেদ করে আবার আবার আমাদের মন আখির ভাগ্যা আকাশে উঠবে সুখের সূর্য। কিন্তু কিন্তু তার জন্য তো চাই টাকা, অনেক টাকা। বিলাস, বিলাস রে, বিলাস, আয় আমার। এই সময় যদি কিছু দিয়ে আমাকে সাহায্য করে, অসম্ভব, ওই নষ্ট মেয়ে যদি আমি এক পয়সাও দিতে পারবো না। আর দিয়ে কোনো লাভ নেই। ও এইডস রোগ কোনদিন ভালো হয় না। ওই মারাত্মক কালবেদি এইডস, এর রোগে নিজে তো শেষ হবে, অপরের জীবনে বিপন্ন হয়। বিলাস, বিলাস রে, তাই বলে তো ঘরে চোখ বুঝে বসে থাকলে হবে না। ঘরে ফেলে রেখে নিজের মৃত্যু, নিজের বোনকে মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে যেতে দিতে পারি না। ওই নষ্ট মেয়ের প্রতি আমার কোনো দরদ নেই, কোনো কর্তব্য নেই। বিলাস, এই জঙ্গলিটা তোর কে হয় রে বিলাস? ওল সার্ভেন্ট। স্ট্রেঞ্জ, একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিচ্ছে আর এখনো তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। আমি হলে কি করতে, আমি কি করতেন বাবু? জুতিয়ে মুখটা ভেঙে দিতাম। সেরে যাবে। আপনি দেখতে এলাম, আপনাকে একবার দেখতে এলাম। আমি একবার ভালো করে দেখতে চাই আসলে রোগটা কি। ওটা আপনার মতো গোবদ্দির দ্বারা সম্ভব নয়, কারণ কলকাতার নাম করা ডাক্তারের রিপোর্ট মেয়েটা এইডস রোগে আক্রান্ত। এ রোগ আগেও ছিল বন্ধু নামে, তখন কিন্তু বহু নামে নামে রোগী এই কম্পিউটারায় ভালো করেছে। যদি প্রাণে বাঁচতে চাস বিলাস,
ইমিডিয়েট তোর ওয়াইফকে নিয়ে কলকাতায় আমার ফ্ল্যাটে চলে আয়। ওখানে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিপত্তি সব সব পাবি। আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। চলি বন্ধু। বিলাস, আমি কালই কলকাতা চলে যাচ্ছি। মোটা টাকার চাকরি পেয়েছি, আমাদের তো একটু ভবিষ্যৎ আছে। এই বিলাস মন্ডল তোকে নির্বোধ নয় যে ওকে গ্রামে রেখে নিজের শহরে পড়ে থাকবে। বিলাস, এই কি তোর শেষ কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আর আমাকে বিরক্ত করবে না। এ তুই কি বলছিস? পৃথিবী যাদের জন্য জীবনটা আমার শেষ হয়ে গেল, আজ আজ তাদের কথা শুনে মনে হচ্ছে আমি বড় ভুল করেছি। আচ্ছা ডাক্তার কাকা, ডাক্তার কাকা তো ওল সার্ভেন্ট মানে কি ডাক্তার কাকা? পুরনো চাকর। পুরনো চাকর? হ্যাঁ, পুরনো চাকর। ভাই আমার ঠিক পরিচয় দিয়েছে। চাকর না হলে কেউ কি হকারি করে তার ভাইকে মানুষের মতো মানুষ করে, লেখাপড়া শেখায়? না না না, সবাই চলে যাক, সব হারিয়ে যাক, তবু আমার কর্তব্য থেকে আমি ফিরে আসবো না। সমাজ সংসার সবাই আমাকে দূর করে দিলেও আমার বোনকে আমি ত্যাগ করতে পারবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আমাকে টাকা রোজগার করতেই হবে, আমার আখির চিকিৎসা করতেই। পারবে না, আকিমায়ের রোগ করার ক্ষমতা বড় এলোপ্যাথি ডাক্তারের নেই। তোমরা শুধু দেহের কোথায় ভেবে পড়েছো, ডাক্তার কাকা, রোগীর মনের খবর জেনেছো? ডাক্তার কাকা, ডাক্তার আমার ভাই বিলাসের রোগটা কি আপনি ধরতে পেরেছেন? ডাক্তার কাকা, বিলাসের রোগটা কি? ধরেছি ধরেছি ধরেছি, অনেক আগেই ধরেছি। আজ দেখলাম একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ভালো হবে মনে করে এক ক্রিয়া ওষুধ দিলাম, এটাকে এখন দেখছি খারাপ হয়ে বসে আছে। অশান্তির সিমটম থেকে এক ক্রিয়া শান্তি দিয়েছিলাম, এখন দেখছি শান্তি পেয়ে চাই হয়ে গেছে অশান্তির আগুনে। ডাক্তার কাকা, তুমি ঠিক বলেছো ডাক্তার কাকা, শান্তি পুড়ে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে। ছবি আমার মনে অদৃষ্ট মনে ভাগ্য যাদের আমি হকারি করে মানুষ করলাম, সে আমার পরিচয় দেয় আমি নাকি আমি একজন ওল্ড সার্ভেন্ট, মানে বাইরে পুরনো চাকর। দাদা দেখো না, তবু আমি ওদের ত্যাগ করতে পারবো না, আমরা ত্যাগ করতে পারবো না কোনোদিন, কোনোদিন ওদের আমি ত্যাগ করতে পারবো না। হ্যাঁ? আমি ভগবানের আসন করিয়ে দিয়ে আমার বোনকে আমি ভালো করে তুলবো, হাসি মুড়িয়ে তুলবো, হাসি মুড়িয়ে তুলতে আমি চুরি করবো, জান্নাতি করবো, এমনকি প্রয়োজন হলে মানুষ খুন করবো,
ছোট্টু চাঁদ শিডিউল কাছ থেকে আমার মান সম্মান নিয়ে শিডিউলে খেলবে, তা কখনো মেনে নিতে পারবে না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত। তাই কৌশলের আশ্রয় নিয়ে মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর এমন ভাবে বের করে দিয়েছি যাতে আমার সংসারে নয়, ওই দাদার সংসারে নয়, এই জগৎ সংসারে ওর জায়গা হবে না। সংসারের জায়গা না হলেও আমার হৃদয় সংসার থেকে আখিকে কেউ সরাতে পারবে না বাবা। হ্যাঁ, এ কি বলো? স্যার, তুমি ফিরে এসেছো? ফিরে না এলে এত বড় জঘন্য চক্রান্ত আমার কাছে যে অজানা থেকে যেত বাবা। কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে বলো। শহর থেকে ফিরে এসে আমি জানতে পারলাম আখিকে বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো বলো। কোন অপরাধে? তার মানে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাই? হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত চাইছি। আমি জানি বাবা আমার এই কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না। তোমরা অপবাদ অপমান অত্যাচারে জর্জরিত করে আখিকে তোমরা বাড়ি থেকে দূর করে দিয়েছো। মিথ্যে, যাহা মিথ্যে বললো। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। ওই মেয়েটা, ওই অসভ্য মেয়েটা আমার মান সম্মান পুরোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, আমার বংশের মুখে চুলকানি গেছে। তোমার কথা আমি বিশ্বাস করি না। বলো। জন্মের পর থেকে আমি তোমাকে ভালো করে চিনি বাবা, আর আমার হৃদয়ে ভালোবাসা দিয়ে ওই আখিকেও চিনেছি। বদনাম চুলকালি দেওয়া মেয়ে সে নয়। হে আখি বাতাসে দলায় ভাসে, সূর্যে প্রখর তাপে অত্যাচার অত্যাচার অপমানেও জর্জরিত হয়ে পাথর বুকে আগড়ে হাসে, তবু তবু নিজেকে ছোট করে ওই পিতৃতুল্য শ্বশুরকে অপমান করে না বাবা, করে না। এই ছোট জাতের মেয়েটা দেখছি তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে। না বাবা না, চিবিয়ে শিবড়ে করে দেওয়া মাথা অন্য কেউ চিবিয়ে খায় না বাবা। বলো, তুমি কোথাও জানো না ওই মেয়েটা দুরাগত এর স্রোতে না না, এর স্রোতের আক্রান্ত। হে আমি বিশ্বাস করি না। এটা আমার কথা নয়, ওই কলকাতার নাম করা ল্যাবরেটরির রক্তের রিপোর্ট এই চাইল্ড পজিটিভ। হ্যাঁ, তোর তোমার কোনো চিন্তা নেই, খাবার আমি তোমার দিয়ে দেবো। ভাই, আমার বন্ধু রাজেনের একমাত্র মেয়ে। একটা ছাগল তুমি কতবার কাটবে বাবা? মনে রেখো, এই অঞ্চল প্রধান সাধু সামন্ত আর অবাধ্য সন্তানকে শাস্তি করতে জানে। সন্তান সায়স্তা করার আগে নিজের বিবেকটাকে শোধন করে গৃহলক্ষ্মী বোধন করো বাবা। কোথায় যাচ্ছ? আখির কাছে। এর শ্রীকান্ত মেয়েটার কাছে তোমাকে যাওয়া হবে না। আমি তাকে এই বাড়ি থেকে ত্যাগ করেছি। শুধু আখিকে নয়, হ্যাঁ আমাকেও ত্যাগ করুন। আপনার ঐশ্বর্যে প্রাসাদ ছেড়ে চলে যাব ওই সুখের পণ্য কুটিরে। না হলো ওই এর শ্রীকান্ত বাবা, আখিকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আখির স্মৃতিতে পরিয়ে দিয়েছি সুখের সিঁদুর। স্বামীর কর্তব্য করতে আখির হাত ধরে বেরিয়ে পড়বো ওই রাস্তায়। তবু ওই মৃত্যুর ভয়ে ওই প্রাণের পেশিকে আমি ত্যাগ করতে পারবো না বাবা, ত্যাগ করতে পারবো না। রহমিকা আর নির্মম অভিজাত্যে পরিচয় দিতে পারবো না বাবা। বললো, আমার কথার অবাধ্য হো না, তাতে কিন্তু ফল ভালো হবে না। বাবা যদি বাধ্য হয়, সন্তান কখনো অবাধ্য হয় না বাবা। আপনার জঘন্য চক্রান্তে যুপকাষ্টে আমার প্রেমের কুসুম আখিকে আমি বলে দিতে পারবো না বাবা। এই অমার্জনীয় অপরাধের জন্য তুমি বাবা হয়ে নয়, মানুষ
আমাকে ক্ষমা করো, মানুষ হয়ে আমাকে ক্ষমা করো। বললো বললো অপদার্থ কাপড় সামান্য একটা মেয়ের জন্য আজকের যুগে যে পুরুষ কাঁদে সে একটা অপদার্থ কাপড়। তোকে আর ওকালতি করতে হবে না। বল্লভ কোথায় গেল খোঁজ কর, যেমন করে পারি ফিরে নিয়ে আয়। আর নাচতে চাইলে চাপ করে পেটে চামড়া তুলে নিব। পায়ে যদি সবচেয়ে পায়ে থাকে সে কখনো মাথায় উঠতে পারে না ড্যাডি। সারা বারবার দিলে মনে বলে ডাকলে চাপ করে পেটে চামড়া তুলে নিব। খোঁজ কর, বল্লভ কোথায় গেল খোঁজ কর। সাহেব বাড়ির মেয়ে যদি মেয়ের সাহেব হয় তবে সাহেব না বলে কি মানায় না ভালো দেখায়। হ্যাঁ এ কথাও দেখছি জ্ঞান দিতে আরম্ভ করেছে। হ্যাঁ হ্যাঁ শোন কবি, তোর দাদা কলকাতা থেকে ফিরেছে আর ওই ছোট লোকের সন্তানটা মেয়েটা জন্য সিঙ্গাপুর। চাপ করে পেটে চামড়া তুলে নেব। যেসব পুরুষ বইয়ের জন্য কাঁদে সেসব পুরুষ আজকালকার যুগে একটা বেড়া। এই, আমার কথার অবাধ্য হলে আমার এই বিশাল সম্পত্তির কানা করিও আমি পল্লবকে দেবো না। সব তোমার নামে লিখে দিয়ে আমি তীর্থে বেরিয়ে যাব। এখন তোমার একমাত্র কাজ নানা রকম মৌসুমি ফুল ফুটিয়ে আমার এই সুন্দর সংসার বাগানটাকে সাজিয়ে তোলা। সাজিয়ে রাখলেই চলবে না, ফুল যাতে দেবতার পুজোয় কাজে লাগে সে ব্যবস্থা করতে হবে বাবু, না হলে ফুল ফোটাই যে দেখা। হ্যাঁ এসো এসো সেবা করতে এসো। এই পরিচ্ছন্ন নেতার বাড়িতে না সাধু বাবু, আপনি মোটেই গরিব নন, তবে নেতা অবশ্যই, তবে জনগণের নয়। হ্যাঁ, তার মানে সত্যি করে বলুন তো সাধু বাবু, আমার কথার অর্থ কি আপনি বুঝতে পারেননি? হ্যাঁ তুমি দেখি খুব রসিকতা আছে। বসিয়ে না বললে যে আপনি বসিয়ে দেবেন যে সাধু বাবু। হ্যালো মাই ডিয়ার। ওরে বাবা, তোমার জন্য চিন্তা করে করে না আমার যৌবনে পুরো একটা করে সব শুকিয়ে চলে গেছে। ঝড়ে নিশ্চয়ই যায়নি। আচ্ছা এতক্ষণ পরে বুঝি তোমার এই ববিকে মনে পড়লো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। ছেলে পাড়ার পাশে মুসলমান পাড়ার মেয়েদের শিক্ষা আর গরিব লোকেদের কিছু বস্ত্র দান করা হয়, তাই ওই ছেলে পাড়ার মুসলমান পাড়ার কি ঘটেছিল কি ঘটনা সেসব শুনতে আমি চাই না। সত্যি সেবা করতো পড়াশোনা করে শেষ পর্যন্ত ওই ছোট লোকদের জন্য তুমি ব্যয় করছো। সে ওসব ছোট লোক ব্যক্তিগুলোকে দেখে আমার কাপ কমে যায়। কবি ওই সেবা বর্গের তিরস্কার না করে ভাইটিকে গাইড করো। আর কিছুদিন পর তোদের বিয়েটা আমি দিয়ে দেবো। ও বাপি, আরে না 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 না, আরে লজ্জা পাবার কি আছে? হ্যাঁ বলো সেবা করে। হ্যাঁ আমাদের এই সোনামুখী গ্রাম তোমার কেমন লাগবে? ভালো, খুব ভালো। সোনামুখীর আবির রাঙা সকাল, দুধারে সবুজ ধানকে, বাতাসে নবীন ধানে প্রবীণ গন্ধ, আর ওই দিগন্ত বিস্তৃত নীল সুনীল আকাশ। বাহ, তোমার দেখছি রসবোধ আছে। বাপি, তোমার সেবা কথা কিন্তু আমাকে দেখার চোখ নেই বাপি। কেন? নইলে এই সোনামুখীর অজন্তাকে তার চোখেই পড়লো না। সত্যি গ্রাম বাংলায় তোমার মতো মেয়ে অত্যন্ত দুর্লভ। তবে লক্ষ্য রেখো, উগ্র আধুনিকতার নেশায় মত্ত হয়ে গ্রামে ধ্বংসের বীজ রোপণ করো না। My name is Bobby. ওই গরিব ছোট লোক চাষাগুলোর পিঠে চাবুক মারাটা আমার একমাত্র হবি। না ববি না, তোমার ওই চাবুকটা গরিব অবাকাদের পিঠে বসিও না, কারণ ছোট লোক হলেও ওরা অমানুষ, দরিদ্র নারায়ণ। তোমার ওই অভাবিকা চাবুকের এক ঘা একটা পিঠে পড়লে দ্বিগুণ পড়বে তোমার পিঠে।
কোন মেয়েটার বাচ্চা হলো না, সেই হিসাব করতেই তো ওই কাঙালিদের অনুষ্ঠানে গিয়ে বস্ত্র বিতরণ সবকিছু তো ওনাকেই দেখতে হবে। নরনারায়ণ সেবা, বাহ, খুব ভালো বলেছেন। নরনারায়ণ নারায়ণ তাদের সেবা, সে তো মুখের কথা নয় বলি দেবী। যাদের আয় স্বার্থপর পৃথিবীতে আমরা নিজের ছাড়া অন্যের কথা ভাবি না, খোঁজ রাখি না। তারা যায় সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যদি একটু সময় দিই, একটু একে অপরের জন্য ভাবি, আর উচ্চকণ্ঠে বলি, মন্দির মসজিদ গির্জায় বসি, তোর মনে খুশি প্রকৃত মানুষের নাই ধ্যান, নাই গো ধারণা, ধ্যান জ্ঞান আবহাওয়ার মূল মন্ত্র, মূল মানবের সেবা। তাই উচ্চ কণ্ঠে প্রচারিত জগতে চলবে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আচ্ছা মশাই, আচ্ছা তাই হবে। আগে তোমার সঙ্গে আমার বিয়েটা তো হোক। এই পবিত্র দেহের অরণ্যে তোমাকে একটু বন্দিটা করি, তারপর তুমি দেখতে পাবে এই স্বপ্ন কি আছে ববির তুমি দেহে যৌবনে মনে। Yes, my name is Bobby. পরে পরে পুরুষ কল্টানো একমাত্র হবি। আপনার হবে আজ আখির হাকার। এই কেন জানো? চেয়ারম্যান সাহেব, পরশুরাম স্থবির কিংবা বধির নয়, পরশুরাম এক বিদ্রোহী দাবানল। এই কুৎসিত কদর্য সম্ভাষণের জবাব কিভাবে দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাম, এই সোনামুখীর নির্যাতিত অপরাধ মানুষের এক পরশুরাম। এখানে কি চাই? কৈফিয়ত। কেন আজ গরিব উল্লাসদার সুখের সংসারে দুঃখের বন্যা বইছে? কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কালবেদীর অপবাদ? তারা হয়ে যে থাকতে চেয়েছিল পল্লবে রাখিতে, কেন তাকে অবজ্ঞার অবহেলায় কন্যা করেছ অন্ধ? তোকে দিতে হবে। দিতে হবে। আজ তোমাকে তোমার সব কাজের কৈফিয়ত এই পরশুরামের কাছে দিতে হবে প্রধান সাহেব। এখনো পর্যন্ত তুই বোধহয় আমাকে চিনিস না, হারামজাদা। চোখ রাঙিও না প্রধান সাহেব, তোমার চোখ রাঙানিকে আমি ভয় পাই না। আমার মতো হাজার হাজার বেকার যুবকের মেরুদণ্ড ভেঙে দিয়ে আজ তুমি এই রাজনৈতিক ক্ষমতার উচ্চাসনে বসেছ। দিনের পর দিন চাকরি আর অর্থের লোভ দেখিয়ে আমাদের করেছ পণ্য বিকলাঙ্গ, কিন্তু আজ নয়, এই যুব শক্তি আজ দাবানল হয়ে জড়িয়ে পড়েছে। তোমার মতো সাধুর মুখোশ তাই অসাধু সামন্তকে টেনে হিচড়ে নামবে ওই উচ্চাসার হিমাদ্রি শিকড় থেকে, ওই পথের ধুলো। এত সাহস তুই পেলি কোথায়? যদি বলি মেঘের বিদ্যুৎ থেকে, সমুদ্রের গর্ভ থেকে তুলে আনা অক্টোপাসের বাহু থেকে। হোশিয়ার মেম সাহেব, এই পরশুরামের চামড়া ছাড়াতে এলে তোমার দেহের চামড়া ছাড়িয়ে আমার পায়ের জুতো বানিয়ে দেবো। রামকেই তাকানো কেন? মনে রেখো আমার নাম পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত, জবাব দাও। কেন আঁখিকে চোখের জল ফেলতে ফেলতে তোমার বাড়ি ছেড়ে যেতে হয়েছে? কেন করবীর সংসার ভেঙে দিতে বিলাসকে দাবার গুটি করা হয়েছে? কেন পল্লবের মতো সহজ সরল ছেলের মনে ঢেলে দিয়েছ কাল কেউ টেরে বীজ? কেন কেন? জবাব দাও। কি দোষ করেছিল আঁখি? রোগের যে বারো বহন করছে ও একটা বারবরিতা। বিশ্বাস করি না, এ তোমাদের ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। কে একটা গরিব মেয়ের ওপর বধূ নির্যাতনের জঘন্য পন্থা।
আমার একটা কথা ভালো করে শুনে রেখো শয়তান, এই মিথ্যে জালে জড়িয়ে ওই মেয়েটার সর্বনাশ করতে এলে এই পরশুরাম তোমাদের ক্ষমা করবে না। কি করবে তুমি জানোয়ার? তোমার সাধুর মুখোশ আমি খুলে দেবো। দেখুন দেখুন স্যার, যেমন প্রকাশ প্রতিপালকে ভদ্রলোকের বাড়িতে আপনাদের বাড়িতে তিন দুপুরে ডাকাতি করতে এসছে আরাম দাদা বুঝলাম কেন? ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কনস্টেবল হ্যান্ডসাম করো। আরাম দাদা আরামসে যেন 10 বছর আগে জামিন না পায়। আমার 50,000 টাকা। 20 ভরি সোনা। কিছু বলতে হবে না, আমি এমন গুছিয়ে দেখবো যে এটাকে একবারে লেজে গোবরে করে ছাড়বো। চল 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 কে বল। আজ আমি যাচ্ছি সামন্ত। আইন যখন তোমাদের হাতে, জেল আমার হবে। তবে জেল থেকে বেরিয়ে আবার তোমার সঙ্গে আমার মুলাকাত হবে। সেদিন কিন্তু আমি উত্তর না নিয়ে যাব না। আজকের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের গলায় পা দিয়ে বের করে নেব। সবাগে আখির চোখের জলে নিভিয়ে দেব তোমাদের চূড়ান্ত চিতা। তোদের রক্তে মুছে দেব জীবনের যত কালিমা, যত ঘেন্না। হে আমার অঙ্গীকার, তোদের অত্যাচার অবিচারে হে আমার বিগত অঙ্গীকার, হে আমার বিগত বন্দি কলির পরশুরাম। অনেক ঘুরে গিয়ে এসেছে। চাও সাধু সামন্তের সুখের প্রসাদে আগুন লাগিয়ে ওই ছোট লোকগুলোর নেতা হতে। তাই তোমাকে লিখতে এসে আমি পাঠিয়ে দিলাম ওই ছেলে। এইভাবে আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে তাকে আমি চিরদিনের মতো পাঠিয়ে দেবো। আর কৃষ্ণকে হানা দিচ্ছে বিদেশি জঙ্গি হানাদার, আর মানুষের শরীরে হানা দিচ্ছে দুরাক্তব্যাধি ক্যান্সার। সময় ওষুধ না দিতে পারলে সারা শরীরে চলে যাবে। ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে তো গেছে। ওই তোমার জামাই বিলাস একটা মস্ত চাকরি কলকাতায় গেছে। এই কথাটা কেউ জানতে বাকি নেই। এই কথাটা সারা গাড়িই ছড়িয়ে গেছে। অনেক ওষুধ দিয়েছি, সব ফেল। বেলেডোনা, পূজা, সব ফেল। তাই তো দুর্যোধনের শাসন একসাথে হাসছে। আখিমা আমার কেমন আছে? ভালো নেই গো ডাক্তারবাবু, ভালো নেই। কেন? উল্লাসদার বোন আখির কঠিন ব্যামো পঞ্চায়েতে নদের এক ঘরে করেছে। এই ধোপা নাপির মুদি সব বন্ধ। এই সাথে সামন্দের কাজ কাজে হোমিওপ্যাথি শাস্ত্রে আখির শরীর সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্ত বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছে। এত বড় অন্যায় ধর্মে সইবে না। কিন্তু তুই কে?